দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে। আপনারা যেমনটি জানেন যে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি, ঠিক আজকে ইন্ডিয়া এবং ভার্সেস পাকিস্তানের খেলা, আজকে ফোর্থ ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং বাংলাদেশ সময় 3:30 মিনিটে শুরু হবে এই ম্যাচ। সেই সাথে আগামীকাল অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এবং 6:30 মিনিটে এই ম্যাচ শুরু হবে। আমরা আজকে ইন্ডিয়া পাকিস্তান নিয়ে আলোচনা করব, সেই সাথে আলোচনা করব যে ব্যাকফুটে বাংলাদেশ ইংল্যান্ডের সাথে কি করেছে এবং সেখানে আমাদের কি কি ভুল ছিল, এবং আগামীকাল অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের খেলা কোন জিনিসগুলো আমরা আসলে ফেলে দিয়ে নতুন করে আসলে শুরু করতে পারি, সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করতে চাই। এবং দর্শক, আপনারা চাইলে আমাদের সাথে ফোনে অংশগ্রহণ করতে পারেন, জানাতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপনার ভাবনার কথা, এবং কোনো কিছু জানতে চাইলে আজকে আমাদের দুজন অতিথি, একজন অলরেডি আমার সাথে যুক্ত হয়েছেন, আরেকজন কিছুক্ষণ পরেই আমাদের সাথে যুক্ত হবেন। আমার সাথে আজকে যুক্ত হয়েছেন এই মুহূর্তে মেহরাব হোসেন জুনিয়র, ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দল। সেই সাথে দর্শক একটু বলে রাখতে চাই যে মোহাম্মদ আশরাফুল আমাদের সাথে যুক্ত হবেন, আমরা তাকে যুক্ত করছি জাস্ট কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকেন। আমরা শুরু করছি মেহরাব হোসেন জুনিয়র, আপনাকে দিয়েই শুরু করতে চাই। মোহাম্মদ আশরাফুল কিছুক্ষণ পরে আমাদের সাথে যুক্ত হবেন। যেটি আমি বলছিলাম যে ইন্ডিয়া পাকিস্তানের খেলা আজকে এবং বাংলাদেশ সময় 3:30 মিনিটে শুরু হবে। আপনি ইন্ডিয়া বিষয়ে আসলে নতুন করে কিছু বলবার নাই, পাকিস্তানের পারফরমেন্স আপনি দেখেছেন। আমরা যদি প্রস্তুতি ম্যাচের কথা বলি, সেখানে পাকিস্তান কিন্তু 342 করে জিতে গেছে, এত বড় একটা স্কোর। সেই জায়গাটা থেকে কি মনে হচ্ছে? ওয়েল, অবভিয়াসলি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা সবাই আমরা জানি যে ইটস হাই ভোল্টেজ গেম, কিন্তু যদি আপনি ইন রিয়ালিটিতে দেখেন যে লাস্ট 5টা বড় এনকাউন্টারে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচগুলো অনেকটা ওয়ান সাইডেডই হয়েছে। ইন্ডিয়া জিতেছে, এবং পাকিস্তান আর ইন্ডিয়ার সাথে যদি টিম হিসেবে কম্পেয়ার করেন, এখন আমার মনে হয় ইন্ডিয়ার ইজ আ ফার বেটার সাইড, র্যাঙ্কিংই তাই বলে। এবং পাকিস্তানের যে স্ট্রেংথটা এখন বর্তমানে আমি দেখছি, যে আমার মনে হয় তাদেরকে যদি ম্যাচটা জিততে হয় ইন্ডিয়ার সাথে, আজকে ম্যাচটা স্পেশালি বোলারদেরকে দিয়ে জিততে হবে, কারণ পাকিস্তানের বোলিং অ্যাটাক জানি যে ইজ ফার স্ট্রঙ্গার দেন দ্য ব্যাটিং সাইড। ব্যাটিংয়ে কিছু ইনএক্সপিরিয়েন্স আছে, বোলিং সাইডে আমরা জানি যে ওয়াহাব রিয়াজ যদি ফিট থাকে, দেন মোহাম্মদ আমির, হাসান আলী একটা আপকামিং ফাস্ট বোলার, একটা লেগ স্পিনার আছে, তো বোলিং সাইডটা স্ট্রঙ্গার। আর প্র্যাকটিস ম্যাচের যে কথাটা বললেন, আমরা জানি যে পাকিস্তান কিন্তু অনেক সময় আনপ্রেডিক্টেবল, ভেরি আনপ্রেডিক্টেবল। অনেক সময় আপনাকে দেখবেন 150 রানে অল আউট হয়ে যাচ্ছে, আবার 350 চেস করে ফেলছে, যেটা হয়েছে কিন্তু প্র্যাকটিস ম্যাচে। আমার মনে হয় প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশ ওয়াজ অলওয়েজ ইন ফ্রন্ট অফ পাকিস্তান, কিন্তু ফাহিম আশরাফ একটা, আমি কিন্তু অফিয়ারে আপনাকে সেটাই বলছিলাম যে হঠাৎ করে একটা ছেলে এসে কিন্তু পুরো ম্যাচটাকেই আসলে ঘুরিয়ে দিয়েছে। যে আপনি কি ব্যক্তিগতভাবে ফাহিম আশরাফ সম্পর্কে জানেন কিছু, যে আসলে এই প্লেয়ারের নাম কিন্তু আমরা আগে কখনো শুনিনি? আমিও কখনো শুনিনি, এবং ডোমেস্টিকে তার রেকর্ড খুব ভালো। আচ্ছা আচ্ছা। এবং ফাহিম আশরাফের আপনি যেটা থাকে, নতুন প্লেয়ারের কিন্তু একটা সুবিধা থাকে কি, একটা এলিমেন্ট অফ সারপ্রাইজ থাকে। অপোনেন্ট টিম তার যেটা আমাদের মোস্তাফিজের বেলায় ছিল আসলে। এক্স্যাক্টলি, মোস্তাফিজকে চিনতো না, তখন হঠাৎ করে এসে কিন্তু সে ইন্ডিয়ার সাথে একটা অসাধারণ সিরিজ খেলেছে। এবং সেই সাথে তার আগে আপনার মনে আছে কিনা যে পাকিস্তানের সাথে কিন্তু ম্যাচ, সেখানে কিন্তু তিনি 2টি উইকেট পেয়েছিলেন, মোহাম্মদ হাফিজ এবং আরেকটার কথা আমি বোধহয় একটু মনে করতে সমস্যা হচ্ছে। অ্যাবসলিউটলি, যেটা বললাম যে নতুন প্লেয়ার খেললে আপনার একটা এরকম সারপ্রাইজ থাকে যে আপনি জানেন না তার স্ট্রেংথ কি, তার উইকনেস কি, এবং ওই অ্যাডভান্টেজটা সেই নতুন প্লেয়ারটা পায়। এবং ফাহিম আশরাফের ক্ষেত্রেও তাই হয়েছে, বাংলাদেশ জানতো না সে কি শট ভালো খেলে বা কোন দিকে স্ট্রং, যার কারণে কিন্তু সেই অ্যাডভান্টেজটা সে নিয়েছে। আমি যদি বলি যে মোহাম্মদ সামি, ইন্ডিয়ার কথা যদি বলি একটু, যে মোহাম্মদ সামি কিন্তু অনেকদিন পরে কিন্তু আপনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু তিনি খেলছেন, মাঝখানে বেশ কিছুদিন ধরে কিন্তু বিরতিতে ছিলেন আসলে। তো সেখান থেকে কি মনে হচ্ছে যে আজকে কি বেস্ট 11-এর মধ্যে আমরা যদি বলি যে মোহাম্মদ সামি থাকবেন? Well, it's a tough choice, but আমার মনে হয় বর্তমান যে বাংলা ইন্ডিয়া টিমের অবস্থা, প্রতিটা 4টা যে ফাস্ট বোলার আছে, 4টাই কিন্তু গুড এনাফ। তবে যদি আজকের টিম যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার মনে হয় যে ফাস্ট বোলার দিকে ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব অটোমেটিক চয়েস হবে, এবং বুমরা এবং শামির মধ্যে হয়তো একজনকে। এবং সেই সাথে আমি একটু আরেকটা প্লেয়ারের কথা আপনার কাছে একটু শুনতে চাই, সেটা হচ্ছে যে হার্দিক পান্ডিয়া। আপনি বোধহয় দেখেছেন যে লাস্ট আমরা যদি আইপিএল দেখি, সেই সাথে আইপিএল ছাড়াও আমি যদি বলি টি20 ওয়ার্ল্ড কাপ, সেখানেও কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু তার খেলা ছিল অসাধারণ, তিনি কিন্তু খেলেছেন, এটা বলতেই হয় যে লাস্ট একটা বলে কিন্তু পুরো ম্যাচটাকেই তিনি ঘুরিয়ে দিয়েছেন। সেখানে ক্যাপ্টেন হিসেবে ছিল কিন্তু ধোনি ছিল। তো সেটি আপনার নিশ্চয়ই মনে আছে। আসলে সেই জায়গাটা থেকে পুরো প্রত্যেকটা প্লেয়ারই আসলে কিন্তু ফর্মে, এবং সবাই কিন্তু ভালো খেলছে। তো কাকে ছেড়ে আসলে কাকে রাখবে? আমি যদি বলি যে প্রস্তুতি ম্যাচে যারা ছিলেন, তারা কি সেখান থেকে কারা কারা আসলে বাদ পড়তে পারে?
যেটা বললাম যে ব্যাটিং কিন্তু মোরালেস কিন্তু ইন্ডিয়ার পুরো সেট, আপনার টপ অর্ডার মিডল অর্ডার পুরোপুরি সেট, সবাই তো স্টাবলিশ প্লেয়ার। খালি ফাস্ট বোলিং ক্ষেত্রে হয়তো 4 জনের জায়গায় 3 জন খেলবে বা 4 জনই খেলবে। এখানে অ্যাশউইনকে রেখে কি 4টা ফাস্ট বোলার নিয়ে খেলবে, নাকি অ্যাশউইনকে নিয়ে প্লাস 3টা ফাস্ট বোলার, এটাই আসলে দেখার বিষয়। তবে যেটা বললাম যে মোরালেস ইন্ডিয়া টিম কিন্তু সেট, এখানে কোনো এক্সপেরিমেন্টের কোনো বিষয় নাই। ব্যাটিং অর্ডার পুরো সেট করা আছে এবং প্রতিটা প্লেয়ারই কনফিডেন্ট, ইনফর্ম। শেখর ধাওয়ান ইজ ইনফর্ম, বিরাট কোহলি তো সবাই জানে যে ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস প্লেয়ার অ্যাট দ্য মোমেন্ট। যেটা বললাম যে এখন বেস্ট 11 সিলেক্ট করার ক্ষেত্রে শুধু ফাস্ট বোলারদেরকে নিয়ে কিন্তু একটু ডিসিশন নিতে হবে ইন্ডিয়াকে, যে 4টা খেলাবে বা না 3টা খেলাবে। আমি যদি একটু বলি যে বোলারদের কথা, যেহেতু আপনি বলছেন, যে আমরা কিন্তু দেখছি যে এই উইকেটটা আসলে ব্যাটিং নির্ভর উইকেট। আসলে এখানে কিন্তু একেবারে 300-র ওপরে সবসময় রান হচ্ছে। সেই জায়গাটা থেকে ফাস্ট বোলার যারা আছে, আমি অল ওভার সব টিমের কথা বলছি, যে তারা কি সেই সুযোগটা আসলে পাচ্ছে? ফ্ল্যাট উইকেটে সবসময় বোলারদের জন্য একটু টাফ। তবে যেটা বলবো যে টিম কম্বিনেশনের ক্ষেত্রে যেটা আমরাও ভুল করেছি, হয়তো সামনে আমরা আরো কথা বলবো, যে বাংলাদেশ বোলিং অপশন বেশি রাখা। আপনার ফ্ল্যাট উইকেটে কিন্তু সেটা নিয়ে আমরা ডেফিনেটলি ফ্ল্যাট আলোচনা উইকেটে করব। কিন্তু যেটা হয় যে ব্যাটসম্যানদের উপর আপনার ফেথটা বেশি থাকে এবং স্বাভাবিকভাবেই আপনি কম ব্যাটসম্যান নিয়েও আপনি বড় স্কোর করতে পারেন, কারণ ফ্ল্যাট উইকেটে সব অবভিয়াসলি আপনার ব্যাটসম্যানরা ডমিনেট করে। কিন্তু যেটা প্রবলেম হয় যে আপনার যদি এনাফ বোলিং অপশন না থাকে এবং আপনার যদি উইকেট টেকিং বোলার না থাকে, তাহলে কিন্তু আপনি রান কন্টেন করতে পারবেন না। প্রতিটা এক্সপার্টই বলছিল যে এই ইংল্যান্ডে এখন যে টুর্নামেন্ট যে উইকেটে খেলছি, এখানে প্রতিটা বোলারই ভালো, টিমকে ভালো করতে হলে আপনার ম্যাচ উইনিং বোলার লাগবে, উইকেট টেকিং বোলার লাগবে। আপনি কন্টেন্ট করতে পারবেন না। আপনি কন্টেন্ট, প্রতিটা টিমই কিন্তু কন্টেন্ট করতে যেই দেখবেন মাঝখানের ওভারে 6-7 করে রান হচ্ছে এবং রান 300 ক্রস করছে প্রতিটা ম্যাচেই। সো এখানে আপনি যদি বোলিং ভ্যারিয়েশন থাকে তখনই আপনি, এবং শুধু যদি অ্যাটাক করতে পারেন, ইভেন পাকিস্তান সারফরাজও বলছিল যে আমাদের একটাই চান্স হচ্ছে যদি আমরা তাদেরকে কাউন্টার অ্যাটাক করি, এবং অ্যাটাক করে, ইভেন কোচও বলছে যে আমাদের ইন্ডিয়াকে অ্যাটাক করে জিততে হবে এবং বোলিং দিয়ে জিততে হবে। কারণ আমরা যদি ইন্ডিয়াকে, জানি ইন্ডিয়ার যে ব্যাটিং অর্ডার, ইন্ডিয়াকে কন্টেন্ট করা সম্ভব না। আপনি দ্য অনলি ওয়ে টু গেট দেম বিলো লো স্কোর, সেটা হচ্ছে আপনি যদি তাদেরকে আউট করতে পারেন। আরেকটা জিনিস আমি যদি বলি, যে আপনি খেয়াল করেছেন কিনা ভাইয়া, যে সেটা হচ্ছে যে আমরা যদি বলি যে ফুল টাচ বল আমরা ওরকম একটা দেখছি না। আমরা যদি গুড লেন্থের বল বলি, শর্ট বল বলি, সেখানে কিন্তু আমি দেখছি যে শর্ট বলের সংখ্যাটা অনেক বেশি, যে শর্ট বলগুলো খুব বেশি হচ্ছে। মানে এই উইকেটে কি আসলে শর্ট বলের পরিমাণটা কি খুব বেশি থাকে? আসলে এটা শর্ট বল দেখতে, প্রথম কথা হচ্ছে যারা জোরে বল করে তাদের শর্ট বল করতে মজা লাগে, কারণ দেখতেও কিন্তু সুন্দর লাগে যে বল ফ্লাই করছে। কিন্তু আপনি দেখতে হবে যে ব্যাটসম্যান টু ব্যাটসম্যান ভ্যারি করবে। আপনি বোলাররা যখন বল করে, ব্যাটসম্যানকে চিন্তা করে বল করে যে কোন ব্যাটসম্যান শর্ট বলে স্ট্রং, কোন ব্যাটসম্যান সামনে উইক। তো সেইভাবে চিন্তা ভাবনা করে বল করে। তবে হ্যাঁ, আপনি যেটা সঠিক বললেন যে এই টুর্নামেন্টে মোস্ট অফ দ্য ফাস্ট বোলার দেখেছি শর্ট বলের দিকে বেশি, শর্ট বলটা বেশি করছে। এবং সেখানে আমি দেখছি যে আমাদের বাংলাদেশের ইংল্যান্ডের সাথে যখন ম্যাচটা যেটা গেল, সেখানে কিন্তু 56% শর্ট বল কিন্তু ছিল। এবং আমি যদি গতকালকের ম্যাচটা যদি বলি, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা, সেখানেও কিন্তু আমি দেখেছি শর্ট বলের পরিমাণটাও কিন্তু অনেক বেশি। তো আমার কাছে মনে হয়েছে যে যখন আসলে র্যাঙ্কিংটা আসলে দেখায় যে ইয়র্কার, গুড লেন্থের বল, ফুল টাচ বল এবং শর্ট বল, সেখানে আমি দেখছি যে না, শর্ট বলের সংখ্যাগুলোই কিন্তু অনেক এর বেশি। একটা কারণ আছে। আপনি দেখবেন যে সাবকন্টিনেন্ট টিমের সাথে যেই ম্যাচগুলোই হবে, ইন্ডিয়া, পাকিস্তান, ইভেন আজকেও দেখবেন যে ইন্ডিয়া, হ্যাঁ, তো এইসব ম্যাচে কিন্তু আপনি দেখবেন যে শর্ট বল বেশি হবে। আচ্ছা। কারণ সাবকন্টিনেন্টে আমরা কিন্তু শর্ট বল খেলে অতটা অভ্যস্ত না, আমাদের উইকেটগুলো শর্ট বলকে ফেভার করে না। তো যার কারণে যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, এইসব টিম কিন্তু আপনি চেষ্টা করবে শর্ট বল করেই সাবকন্টিনেন্টের টিমদেরকে, আমাদেরকে কাবু করার। যেটা হচ্ছে বাংলাদেশ সাথে সবাই আমরা জানি যে আমরা হয়তো শর্ট বল একটু উইক, কিন্তু তামিম কিন্তু সুন্দরভাবে কাউন্টার অ্যাটাক করেছে, আমরা কিন্তু সুন্দর হ্যান্ডেল করেছি শর্ট বলটা। প্রবলেম হচ্ছে যে শর্ট বলটা আপনি যদি ঠিকমতো একটু সাহস নিয়ে ফেস করতে পারেন, আমি তাহলে একটু শুনবো, আমি একটু থামাচ্ছি। আমরা পিএম একটা লাইভ আছেন, সেখানে আমরা যেতে চাই। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, যেখানে আমরা শিল্পায়ন করব। যত্রতত্র যেখানে সেখানে যে কেউ জমি কিনেই একটা শিল্প প্রতিষ্ঠা করবে, আর তারপরে আমাদের পরিবেশ নষ্ট হবে, সেটা যেন না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের এই পদক্ষেপ। একদিকে শিল্পায়ন হবে, কর্মসংস্থান হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, আমাদের অর্থনীতি স্বাবলম্বী হবে, আরও অর্থনৈতিক সমৃদ্ধি আমরা অর্জন করব। পাশাপাশি আমাদের পরিবেশটাও যেন
ঠিক থাকে সেদিকে আমরা বিশেষ লক্ষ্য রাখি। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই বাংলাদেশ আজকে আমরা স্বাধীন দেশ। এই স্বাধীনতা অর্জন করেছি দীর্ঘ 23 বছরের সংগ্রাম এবং 9 মাসে মুক্তিযুদ্ধে বিজয়ের অর্জনের মধ্য দিয়ে। আর এই অর্জন এসেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, যিনি তার জীবনের সবথেকে সুন্দর সময়গুলি কাটিয়েছেন কারা অন্তরালে। কেন? কারণ তিনি এই বাংলাদেশের মানুষ, যে দেশের মানুষ প্রায় 80% মানুষই ছিল দারিদ্র্য সীমার নিচে, যাদের বাসস্থান ছিল না, যারা একবেলা খাদ্য জোগাড় করতে পারতো না, চিকিৎসার ব্যবস্থা ছিল না, মানবিত জীবন যাপন করতে হলো, সেই মানুষগুলির অধিকার প্রতিষ্ঠার কথা যতবার তিনি বলেছেন, বারবার তার বিরুদ্ধে মামলা হয়েছে, কারাগারে তাকে নিক্ষেপ করেছে। এই বাংলাদেশের জনগণের একটি স্বাধীন সত্তা সৃষ্টি করা, বাঙালি জাতি হিসেবে বিশ্বে একটা মানে প্রতিষ্ঠা করা, বাঙালি জাতিকে এই বিশ্বসভায় একটি আলাদা জাতি হিসেবে গড়ে তুলে একটি ভূখণ্ড অর্থাৎ একটি দেশ উপহার দেওয়া, এটাই ছিল জাতির পিতার লক্ষ্য। কারণ তিনি এটা চেয়েছিলেন যে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হবে, এদেশের প্রতিটি নাগরিক তাদের নাগরিক সুবিধা পাবে, উন্নত জীবন পাবে। এবং সেই লক্ষ্য নিয়েই এই ক্ষুধার্ত, বুভুক্ষ, বঞ্চিত, শোষিত মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করবার জন্যই তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। এবং মহান মুক্তিযুদ্ধের পরে যখন তিনি দায়িত্বভার নিলেন, এবং সে সময় একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, একটিবার কেউ যদি একটু চিন্তা করেন যে সেই সময় একটা দেশ, যে দেশটা ছিল একটি প্রদেশ, শোষিত ছিল, বঞ্চিত ছিল, যে দেশে একটা রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলার কোনো কিছুই ছিল না, সেই দেশটিকে তিনি শুধু স্বাধীনই করে দিয়ে যান নাই, স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিটি অবকাঠামো, প্রতিটি প্রতিষ্ঠান গড়ে তোলা, সেই সাথে সাথে এই জাতির সার্বিক উন্নয়নের যতগুলি আমরা দেখি আইন কানুন, রুলস, রেগুলেশন, যা যা করার তিনি কিন্তু সবই করে দিয়ে গেছেন মাত্র 3.5 বছরের মধ্যে। মাত্র 3.5 বছর তিনি হাতে পেয়েছিলেন একটি বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলা। কারণ বাংলাদেশে গেরিলা যুদ্ধ হয়েছিল। এই গেরিলা যুদ্ধে একদিকে হানাদার পাকিস্তানের আক্রমণে গ্রামের পর গ্রাম তারা জ্বালিয়ে দিয়েছিল। 7.5 কোটি মানুষের মাঝে 3 কোটির উপর মানুষ একেবারে গৃহহারা ছিল। দেশ ছাড়া হয়েছিল প্রায় 1 কোটির উপর মানুষ। মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল 30 লক্ষ মানুষ। 2 লক্ষ মা বোন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে এবং রাজাকার আলবদর তাদের হাতে নির্যাতিত, নিষ্পেষিত ছিল, পাশবিক অত্যাচারে তারা নির্যাতিত। পাশাপাশি ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে যে সকল মানুষকে একেবারে গৃহহারা এবং তাদের উপর আক্রমণ করা হয়েছিল, এভাবে পঙ্গু অসহায় মানুষ, একদিকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, সেই সাথে সাথে একটি বিধ্বস্ত, যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলা। শূন্যের উপর দাঁড়িয়ে তিনি যাত্রা শুরু করেন। 1 টাকাও রিজার্ভ মানি ছিল না, গোলায় 1 ফোঁটা খাদ্য ছিল না, রাস্তাঘাট, পুল, ব্রিজ ধ্বংসপ্রাপ্ত ছিল। সেই অবস্থা থেকে উত্তরণ ঘটানো বিরাট একটা চ্যালেঞ্জ ছিল মাত্র 3.5 বছরের মধ্যে। সেই হার্ডিঞ্জ ব্রিজের মতো বড় বড় ব্রিজ থেকে শুরু করে ছোটোখাটো প্রায় 300-র উপর রেল ব্রিজ, সড়ক ব্রিজ, প্রায় কয়েকশো সড়ক ব্রিজ থেকে শুরু করে রাস্তাঘাট পুনর্নির্মাণ করার সাথে সাথে এই গৃহহারা মানুষকে ঘরবাড়ি তৈরি করে দেওয়া, তাদের খাদ্যের নিরাপত্তা দেওয়া, তাদের ঘরে ঘরে রিলিফ পৌঁছে দেওয়া, এই সমস্ত কাজগুলি তিনি একদিকে যেমন করেছেন, অপরদিকে আমরা যদি একটু তাকিয়ে দেখি যে একটি স্বাধীন রাষ্ট্রের প্রতিটি আইন তিনি করে গিয়েছিলেন, অধ্যাদেশ জারি করেছিলেন, প্রতিটি কাজই তিনি করে দিয়েছেন। আজকে রাষ্ট্র পরিচালনা করতে যখনই যেখানে যে ক্ষেত্রে আমরা হাত দিই সেখানেই দেখি কাজ তো তিনি করে দিয়ে গেছেন, পথ দেখিয়ে দিয়ে গেছেন, শুধু সেটা অনুসরণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে এই পরিবেশের আমরা সারা এটা একটা বিশ্ব পরিবেশ দিবস, সেই বিশ্ব পরিবেশ দিবসে যখন আমরা পালন করছি তখন আপনারা একটু লক্ষ্য করেন যে 1973 সালে জাতির পিতা পানি দূষণ নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি করেছিলেন।
আজকে পানি দূষণ নিয়ে তো অনেকে অনেক কথা বলছেন, নদী দূষণের কথা বলছেন, কিন্তু 1973 সালে স্বাধীনতার পরপরই তিনি এই পানি দূষণ মুক্ত করবার জন্য তিনি অধ্যাদেশ জারি করেন, আর সেই সাথে সাথে পানি দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প তিনি গ্রহণ করেন। সে সময় কিন্তু এই পরিবেশ নিয়ে অনেকেই কোনো চিন্তাও করে নাই, যেটা তিনি করে গিয়েছিলেন তার সেই দূরদর্শী দৃষ্টির কারণে। আমাদের সমুদ্র সীমা আইন, স্থল সীমানা চুক্তি এবং আইন থেকে শুরু করে প্রতিটি কাজই তিনি করে দিয়ে যান। প্রতিরক্ষা নীতিমালা, পরিবেশের বিষয়, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষার বিষয়, বিধ্বস্তটে বাংলাদেশে তিনি শিক্ষাকে জাতীয়করণ করলেন, প্রাথমিক শিক্ষা এবং মেয়েদের শিক্ষা মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক করলেন, এবং সে প্রাথমিক স্কুলগুলিকে তিনি শুধু অবৈতনিক না, তিনি জাতীয়করণ করে ফেললেন। এই যে কাজগুলি তিনি করে দিয়ে গেছেন, কেন? এই দেশটাকে তিনি চেয়েছিলেন সুন্দরভাবে গড়ে তুলতে। দুর্ভাগ্য আমাদের যে সে সুযোগ তাকে দেয়া হয়নি। 75 সালের 15ই আগস্ট আপনারা জানেন যে তাকে নির্মমভাবে হত্যা করা হলো। একটা পরিবারের কোনো সদস্যই সেদিন বেঁচে থাকেনি। শুধু যে আমাদের একটি পরিবার তা না, আমাদের বাসা আক্রমণ করলো, সেই সাথে আমার মেজো ফুপুর বাড়ি, সেজো ফুপুর বাড়ি, ছোটো ফুপুর বাড়ি, 3টা বাড়ি এবং আমাদের বাসায় 4টি জায়গায় একসাথে আক্রমণ করেছিল খুনিরা, এবং আমাদের পরিবারের 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। আমার ছোটো ফুপুকে হত্যা করেনি, তার ছোটো মেয়েকে হত্যা করেছিল, আর তাকে 3 মাস গৃহবন্দী করে রাখে এবং আমার ফুপাকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যায়। ঠিক এইভাবে অত্যাচার চালিয়েছিল। আমরা 2টি বোন বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। 15 আগস্টের পর একটা চিন্তাই তখন মাথায় ছিল, সব হারাবার বেদনা, সব কষ্ট, সব কিছু বুকে নিয়েও শুধু চিন্তা করতাম যে এদেশের মানুষের জন্য তিনি সারাটা জীবন কষ্ট করে গেলেন। যদি কিছু তাদের জন্য করতে পারি, সেটাই হচ্ছে সবথেকে বড় কাজ। যে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, যে ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দিতে চেয়েছিলেন, সেই কাজটুকু যদি করে দিয়ে যেতে পারি, তাহলে হয়তো তার আত্মা শান্তি পাবে। কারণ তিনি তো সব কাজ করে দিয়ে গেছেন, সব পদক্ষেপ নিয়েছেন। নইলে 73 সালে তিনি এই পানি দূষণের কথা চিন্তা করলেন, তখনও তো সারা বিশ্বব্যাপী পরিবেশ সম্পর্কে এই সচেতনতা কোনোদিন সৃষ্টি হয়নি। সমুদ্র সীমা আইন তিনি 74 সালে করেন, জাতিসংঘ করেছে 82 সালে। এভাবে তুলনা করে দেখা যাবে যে বাংলাদেশকে একটি শুধু স্বাধীনতা দিয়ে যান নাই, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তোলার প্রতিটি পদক্ষেপে তিনি নিয়ে গেছেন। কাজে আমাদের সেটাই লক্ষ্য। আজকে যে উন্নয়নটা আমরা করতে পারছি ওই একটি কারণে, যে শিক্ষাটা পেয়েছি পিতার কাছ থেকে, যে দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা, দেশকে উন্নত করা এবং এই দেশকে একটা সম্মানজনক অবস্থানে বিশ্ব দরবারে নিয়ে যাওয়া, সেটাই আমার লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের সংগঠন কিন্তু 1984-85 সাল থেকেই আমরা পহেলা আষাঢ় থেকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি। আমাদের একটি সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগ, কৃষক লীগের উপর দায়িত্ব, কারণ আমরা এক একটি কাজ ভাগ করে দিই এক একটি সহযোগী সংগঠনকে। কৃষক লীগের উপরে দায়িত্ব যে প্রতি বছর পহেলা আষাঢ় থেকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করি, এবং আমাদের সকল নেতা কর্মী সহ দেশবাসীর কাছে সবসময় আমরা আহ্বান জানিয়েছি যে সকলে যেন 3টি করে গাছ লাগায়, একটি ফলজ, একটি বনজ, একটি ভেষজ। এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি দীর্ঘ সময় ধরে। যখন আমরা 96 সালে সরকার গঠন করি, স্বাভাবিকভাবে সরকারে আসলে জনগণের সেবা করার একটা সুযোগ পায়। কাজে আমাদের কাছে ক্ষমতা হচ্ছে জনগণের সেবা করার সুযোগ, আর এই সুযোগটা কাজে লাগিয়ে মানুষের জীবন মান উন্নত করা। আমরা আমাদের সংবিধানে, জাতির পিতা স্বাধীনতার পর মাত্র 9 মাসের মধ্যে আমাদের সংবিধান দিয়ে গেছেন। আমরা এই সংবিধান যে আমরা 15 সংশোধনী নিয়ে আসি, সেই 15 সংশোধনীর 18 ক অনুচ্ছেদে আমরা যুক্ত করেছি, যেখানে বলা হয়েছে
আমি কোট করছি, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্য প্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবেন, আনকোট। এই সংবিধানে আমরা এটা যুক্ত করেছি, কারণ আমাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের একটি সম্পাদকীয় পদ আছে যেটা পরিবেশ বিষয়ক সম্পাদকীয় পদ, কারণ আমরা পরিবেশ বিষয়ে সবসময় সচেতন। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ আমরা নিয়েছি। একদিকে পরিবেশ দূষণ হ্রাস করা, অন্যদিকে আবার পরিবেশকে সংরক্ষণ করার জন্য ব্যাপক হারে বৃক্ষরোপণ এবং বনাঞ্চল সৃষ্টি করা। কারণ আমাদের ভূপ্রকৃতির দিকে আমরা যদি তাকাই, আমাদের শত শত নদী, প্রতি বছরই এই নদী ভাঙন হয়, বহু মানুষ গৃহহারা হয়। একমাত্র বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা আমাদের এই নদীগুলি সংরক্ষণ করতে পারি। এমনকি আমাদের যে বিশাল সমুদ্র সীমা, এই সমুদ্র সীমায় পৃথিবীর সবথেকে বড় প্রাকৃতিক সম্পদ ম্যানগ্রোভ, সুন্দরবন আমাদের। কিন্তু এই সুন্দরবনকে আরও বৃদ্ধি করার জন্য আমরা প্রাকৃতিকভাবে এবং আরও ব্যাপকভাবে যেন এই ম্যানগ্রোভ সৃষ্টি হয় তার উদ্যোগ নিয়েছি। কারণ একমাত্র সবুজ বেষ্টনী পারে প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাস এর হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে। আমি একটা দৃষ্টান্ত দিতে চাই। আপনারা যদি কক্সবাজার যান, কক্সবাজারের সামনে যে বিশাল ঝাউবন দেখেন, আপনারা জানেন এই ঝাউবন কার সৃষ্টি করা? এই ঝাউবন কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশেই সৃষ্টি করা। এই ঝাউবনই কিন্তু জলোচ্ছ্বাস থেকে কক্সবাজার শহরকে রক্ষা করে। বিভিন্ন চর, যেমন আমাদের দক্ষিণ অঞ্চলে জেগে ওঠা, এই চরগুলিতে আজকে যে বৃক্ষরোপণ, সেই চর কুকরিমুকরি থেকে শুরু করে ঢালার চর থেকে শুরু করে বিভিন্ন চর আছে, আপনারা দেখবেন সেখানে জীববৈচিত্র্য আছে। তিনি শুধু বৃক্ষরোপণই করেননি, প্রতিটি জীব প্রাণীর এক একটা জোড়া করে, যেমন দুটি হরিণ ছানা থেকে শুরু করে সমস্ত কিছু ওখানে যাতে ছেড়ে দেওয়া হয় সে ব্যবস্থাও তিনি করে গিয়েছিলেন, নির্দেশও তিনি দিয়েছিলেন। কাজে প্রকৃতিকে রক্ষা করার তার যে নির্দেশনা, সেটা মেনেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা 96 সালে যখন সরকার গঠন করি, আমরা দেখেছিলাম তখন আমাদের বনায়নের সংখ্যা মাত্র 7 ছিল। আমরা উদ্যোগ নিই বনায়ন বৃদ্ধি করা, এমনকি হেলিকপ্টারে করে পাহাড় অঞ্চল এবং চড়া অঞ্চলে আমরা বীজ ছেড়ে দেওয়া, এই ব্যবস্থাটাও নিয়েছিলাম। আর সেই সাথে সাথে আমাদের প্রতিটি প্রতিষ্ঠা, যেমন প্রতিরক্ষা বাহিনীর আমাদের নেভিকে নির্দেশ দেওয়া, সেই সাথে সাথে আমাদের অন্যান্য সকল এলাকায় নির্দেশ ছিল যে প্রত্যেকটা এলাকায় চর জাগলেই সেখানে গাছ লাগানো হবে, আর বিভিন্ন এলাকার উপকূলীয় এলাকাগুলিকে সবুজ বেষ্টনী করা হবে। এবং এর কিছু ভালো ফল আমরা পেয়েছিলাম, যেমন সোনাদিয়া দ্বীপ থেকে শুরু করে বিভিন্ন দ্বীপে আমরা এভাবে হেলিকপ্টারে করে যখন বীজ ছড়াই, এবং এর বেশ কিছু প্রায় 40 বৃক্ষ টিকে যায়। আমরা খুব দেখে খুশি হয়েছিলাম যে আস্তে আস্তে এই চরগুলি আরও জাগবে। অত্যন্ত দুঃখের বিষয় যে সরকারের ধারাবাহিকতা না থাকলে যেটা হয়, 2001-এ আমরা সরকারে আসতে পারিনি, সেই আমাদের লাগানো সমস্ত গাছপালা কেটে ফেলে দিয়ে সেখানে চিংড়ির ঘের করা হলো। হাজার হাজার একর জমি, তখনকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, তার পরিবার থেকে শুরু করে তার দলের, তার এপিএস, তখন তার এক এপিএস ছিল, এবং সেই সাথে আরও তাদের দলীয় লোকজন সেই সমস্ত গাছপালা কেটে সেখানে চিংড়ির ঘের করে, ফলে আবার সেখানকার পরিবেশটা নষ্ট হয়। ঠিক এভাবে এমনকি সুন্দরবনে যে ঘাসিয়ার খাল, এই যে খাল দিয়ে জাহাজ যাতায়াত করতো, সমস্ত খালের মুখগুলি আটকে দিয়ে সেখানে চিংড়ির ঘের করা হয়। আস্তে আস্তে সেই খালটা একেবারে বন্ধ হয়ে যায়। যাই হোক, আমরা সেটা আবার কেটে সেখানে আবার নৌ চলাচলের উপযোগী আমরা করে দিয়েছি। তো এভাবে অনেক দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো যে মাত্র 5 বছর ক্ষমতায় ছিলাম, যেটুকু কাজ করে গিয়েছিলাম তার অনেক কিছুই ধ্বংস হয়ে গিয়েছিল 2001-এ সরকার পরিবর্তনের পর। 2008-এ সরকার গঠন করে আবার আমরা নতুন উদ্যমে আমাদের কার্যক্রম হাতে নিই, এবং এই 8 বছরে আমরা আমাদের বনায়ন প্রায় 17% বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। কিন্তু আমাদের একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা হচ্ছে আমাদের বনায়ন অন্ততপক্ষে 25% করতে হবে, তাহলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে। আর জলোচ্ছ্বাস, বন্যা এর থেকে রক্ষা পেতে
আমাদেরকে সবথেকে বেশি দরকার সবুজ বেষ্টনী গড়ে তোলা। পাশাপাশি আমাদের দরিদ্র মহিলা সহ আমাদের সামাজিক বনায়ন, এই সামাজিক বনায়নের একটা প্রকল্প আমরা পেয়েছিলাম 96 সালে, কিন্তু দেখলাম যে সে টাকা পয়সা দিয়ে কোনো বনায়ন হয় না। এটা বিভিন্ন কোনো এনজিও বা কিছু সমিতি বা কারো হাতে টাকাগুলি দিয়ে দেওয়া হয় এবং সে টাকাগুলি যে কোথায় যায় তার হিসাব নাই, গাছের কোনো লক্ষণ নাই। সেই সময় আমরা উদ্যোগ নিলাম, তখন আমাদের বন ও পরিবেশ মন্ত্রী ছিলেন বেগম সাজদা চৌধুরী। তিনি বললেন যে এভাবে হবে না, আমাদেরকে এই সামাজিক বনায়নটা কার্যকর করতে হবে যথাযথভাবে। তখন থেকে আমরা এই যে সমস্ত গ্রাম বাংলায় রাস্তার পাশে বিভিন্ন পড়ে থাকা জায়গা, সেখানে সামাজিক বনায়নের কর্মসূচি করে তার যে লভ্যাংশ মাত্র 30 ভাগ লভ্যাংশ পেত, সেটাকে আমরা 70 ভাগ করে দিয়েছি। যে বৃক্ষরোপণ করবে সে 70 ভাগ এই গাছের লভ্যাংশ পাবে। সেইভাবে আমরা কিন্তু দিয়ে যাচ্ছি। এখন আমি মাত্র 2 জনকে দিলাম, এটা সারা বাংলাদেশেই কিন্তু অনেকে এই বৃক্ষরোপণ, সেগুলি লালন পালন এবং তার থেকে যে আয়টা হয় তার 70% পান যারা এই গাছটা দেখাশোনা করে। তাদেরকে উৎসাহিত করার জন্য এই সামাজিক বনায়নের ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। পাশাপাশি সমস্ত গ্রাম বাংলায় যাতে যে সমস্ত বনাঞ্চলগুলি ক্ষয়িষ্ণু সেগুলি আবার উন্নত করা, সে ব্যবস্থা আমরা নিয়েছি। এখন আপনারা ইতিমধ্যে শুনেছেন যে সামাজিক বনায়নের আওতায় আমরা বিশাল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি করে আমরা বাগান সৃষ্টি এবং সেখানে প্রায় এইসব অনেক সম্পদ এখন আহরণ করা যাচ্ছে। প্রায় ৭৯,২৯৮ হেক্টর সামাজিক বনায়নের আওতায় এবং ৬৬,৪৭২ কিলোমিটার এলাকায় বাগান সৃষ্টি করা হয়েছে এবং ৭৭৫,১৪,০০,০০০ টাকার বৃক্ষ সম্পদ আহরণ করা হচ্ছে। ১,৩৩,০৮০ জন দরিদ্র উপকারভোগীর মধ্যে ২৬১,১৪,৪৯,৫০০ টাকা বিতরণ ইতিমধ্যে করা হয়েছে। তাতে এই মানুষগুলিরও জীবন জীবিকার একটা সুযোগ সৃষ্টি হচ্ছে। তাছাড়া আমরা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই আহরণের লক্ষ্যে বাংলাদেশ জীববৈচিত্র্য আইন ২০১৬ ইতিমধ্যে আমরা পাশ করে তা বাস্তবায়ন শুরু করেছি। জীববৈচিত্র্য সমৃদ্ধ প্রাকৃতিক বেশ কিছু এলাকার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে কার্যকর পদক্ষেপও নেওয়া হচ্ছে। 40টি বন সম্পদ ও জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকাকে সংরক্ষিত এলাকা এবং জলাভূমি, হাওয়া, নদী, উপকূলীয় দ্বীপসহ 13টি এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং সেগুলি উন্নয়নের ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাওর উন্নয়ন বোর্ড আমরা তৈরি করে দিয়েছি। পাবনার যমুনা নদীতে 3টি ডলফিন অভয়ারণ্য সহ কয়েকটি নদী ও জলাধার কিছু অংশ মাছের অভয়ারণ্য ঘোষণা করা হয়। এ সকল এলাকায় ব্যবস্থাপনা পদ্ধতি চালু করে স্থানীয় জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করা হয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরের ১,৭৩৮ বর্গ কিলোমিটার এলাকাকে সোয়াচ অব নো গ্রাউন্ড মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে। এখানে 5 প্রজাতির বিপন্ন সামুদ্রিক ডলফিন, পাখাইন শুশুক, কয়েক প্রজাতির তিমি ও হাঙ্গর সংরক্ষণ এবং তাদের বংশবৃদ্ধির লক্ষ্যে পরিবেশগত ব্যবস্থাপনা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বৈশ্বিক উষ্ণায়ন বাংলাদেশের ভূমিকা না থাকলে, অর্থাৎ আমরা কোনো রকম পরিবেশ দূষণ করি না, এখনও আমাদের বাংলাদেশের সেই ইতিহাস নাই, আমরা এমিটার না, কিন্তু আমরা কিন্তু এর ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি। যখনই জলবায়ু পরিবর্তন হবে বা বৈশ্বিক উষ্ণায়ন হবে, তাতে বাংলাদেশ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু সেই ক্ষতিগ্রস্ত যাতে না হয়, COP15-এ আমি যোগ দিয়েছিলাম, তারপর থেকে এসেই আমি উদ্যোগ নিলাম যে কে কী দেবে না দেবে সে আশায় বসে না থেকে নিজস্ব অর্থায়নে আমরা নিজেরা কিছু করতে পারি কিনা সে বিষয়ে আমাদের চিন্তা করতে হবে। কাজে আমরা সেই ঝুঁকি মোকাবেলা করবার জন্য 2009 সালে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান BCCSAP যুগোপযোগী একটি পদক্ষেপ আমরা গ্রহণ করি। সেই সাথে সাথে আমরা নিজস্ব অর্থায়নে 2010 সালের বাজেটে তখন প্রায় প্রথম পর্যায়ে 1000 কোটি টাকা আমরা দিয়েছিলাম। এর পরবর্তী আমরা তা আরও বৃদ্ধি করেছি। এখন প্রায় 3100 কোটি টাকা বরাদ্দ
আমরা দিয়ে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করি এবং 135টা কর্মসূচি আমরা হাতে নিই এই পরিবেশ রক্ষার জন্য, জলবায়ু ক্ষতি মোকাবেলার থেকে যাতে আমাদের দেশ রক্ষা পায় সেদিকে দৃষ্টি রেখে। তাছাড়া আন্তর্জাতিক পর্যায়ে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড এবং এলডিসি ফান্ড থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিভিন্ন প্রকল্পে অর্থ প্রাপ্তি সামান্য, খুব আমরা প্রতিশ্রুতি অনেক পেলেও এখানে পেয়েছি আমরা খুব সামান্য। তা যেটুকু পেয়েছি সেটুকু আমরা যথাযথভাবে কাজে লাগাচ্ছি। আমরা বিশ্ব জলবায়ু কূটনীতিতে বিশেষ ভূমিকা পালনের জন্য জলবায়ু পরিবর্তন কনভেনশনের আওতায় গঠিত অ্যাডাপ্টেশন ফান্ড বোর্ড, এক্সিকিউটিভ কমিটি অন লস অ্যান্ড ড্যামেজ, কনসালটেটিভ গ্রুপ অব এক্সপার্টস অ্যান্ড মন্ট্রিয়াল প্রোটোকল ইমপ্লিমেন্টেশন কমিটির সদস্য পদও বাংলাদেশ লাভ করেছে। কারণ বাংলাদেশই বিশ্বকে পথ দেখিয়েছে যে কারো মুখাপেক্ষি না থেকে নিজস্ব অর্থায়নে ট্রাস্ট ফান্ড করে কিভাবে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করা যায়, কাজে তার একটা স্বীকৃতি আমরা পাচ্ছি। তাছাড়া আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন নেগোসিয়েশন স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে সমন্বয়কের ভূমিকাও আমরা পালন করছি এবং যে প্যারিসে যে চুক্তিটা হলো আমরা সেখানে সইও করেছি। ইকুয়েটর প্রাইজ, উপকূলীয় বনায়নের জন্য আর্থ কেয়ার অ্যাওয়ার্ড, বন সংরক্ষণের জন্য ওয়াঙ্গারি মাথাই অ্যাওয়ার্ড, ওজোন স্তর ক্ষয়কারী গ্যাসসমূহের আমদানি ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার জন্য আন্তর্জাতিক ওজোন কমিটির স্বীকৃতি সনদ অর্জন বাংলাদেশের পরিবেশ বান্ধব কার্যক্রম স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে। পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য জাতিসংঘ 2015 সালে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার দিয়েছে। এটা আমাকে না, আমি মনে করি বাংলাদেশকে দিয়েছে। আমরা আমাদের প্রাকৃতিক সম্পদ একদিকে রক্ষা, আর যেমন ইট পোড়ানো এটার একটা দূষণ হয়, তাই আমরা ইতিমধ্যে ওই সনাতন পদ্ধতির ইট যাতে ব্যবহার না হয় সেটা নিরুৎসাহিত করা এবং বিকল্প যেমন ব্লক ইট, কম্প্রেসড ইটের প্রচলনকে আমরা উৎসাহিত করতে যাচ্ছি। তবুও এটাও ঠিক যে বাংলাদেশ এখন উন্নয়ন হচ্ছে, তাতে চাহিদাও বাড়ছে, সে চাহিদাও যেমন আমাদের মেটাতে হবে, সাথে সাথে প্রাকৃতিক এবং পরিবেশ রক্ষা করা সেই ধরনের উপকরণ কিভাবে আমরা ব্যবহার করতে পারি তার জন্য মানুষকে অভ্যস্ত করে তোলা, সেটা আমাদের করতে হবে। সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি এবং নতুন নতুন প্রযুক্তি দিয়ে ইটভাটাগুলি আধুনিকায়নের ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের নদীর নাব্যতা বৃদ্ধি করা দরকার। নদীমাতৃক বাংলাদেশ, নদীপথ হচ্ছে আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আর এই নদীগুলি হচ্ছে বাংলাদেশের শিরা উপশিরার মতো। একটা শরীরে যেমন আমাদের শিরা উপশিরায় রক্ত বহমান হয়, এই নদীগুলিও ঠিক সেভাবেই বহমান হয়। কাজে সেই নদীগুলিকে আবার পুনঃখনন করে তার নাব্যতা বৃদ্ধি এবং এর পানিগুলি যেন আরও বেশি ধরে রাখতে পারি আমরা, তার ব্যবস্থা আমরা নিচ্ছি। তাছাড়া ইতিমধ্যে আমাদের ঢাকা চারপাশে 4টি নদী আছে, আপনারা জানেন, শীতলক্ষা, বুড়িগঙ্গা, তুরাগ, বালু। এই নদীগুলিকে কীভাবে দূষণমুক্ত করা যায় তার ব্যবস্থা আমরা নিয়েছি। এখানে ইতিমধ্যে যতগুলি এলাকায় আমরা যেমন বাসস্থান নির্মাণ থেকে শুরু করে শিল্পায়ন বা যে কোনো প্রতিষ্ঠান হচ্ছে, সেখানে তার বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা যেন আধুনিক পদ্ধতিতে হয় তার জন্য আমরা যথাযথ নির্দেশনা দিচ্ছি এবং এটা যাতে আরও ভালোভাবে কার্যকর হয় তার জন্য যথেষ্ট পদক্ষেপ নেব। ইতিমধ্যে প্রত্যেকটা শিল্প অঞ্চলে আমরা এটিপি নির্মাণ করে সেখানে এই দূষিত পানিগুলি দূষণ যেন নদীতে না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। তবে দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি আগামীকাল বাংলাদেশের খেলা, সেই বিষয়ে আমরা আলোচনা করব। সাথেই থাকেন, ফিরছি খুব শীঘ্রই।
আরো একবার স্বাগত জানাচ্ছি উই লাভ স্পোর্টসে। দর্শক, আপনারা যেমনটি জানেন যে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আজকে ইন্ডিয়া এবং পাকিস্তানের খেলা বাংলাদেশ সময় 3টা 30 মিনিটে, এবং সেই সাথে আগামীকাল অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এবং বাংলাদেশ সময় 6টা 30 মিনিটে শুরু হবে। আপনারা চাইলে আমাদের সাথে ফোনে অংশগ্রহণ করতে পারেন, এবং আমাদের সাথে মোহাম্মদ আশরাফুল যুক্ত হয়ে গেছেন এবং সেই সাথে আছেন মেহরাব হোসেন জুনিয়র। আমি সরাসরি একটু মোহাম্মদ আশরাফুল আপনার কাছে একটু চলে যাই। আমি বাংলাদেশ প্রসঙ্গে এখন একটু কথা বলতে চাই। আপনি বাংলাদেশের প্রথম ম্যাচটি আপনি দেখেছেন ইংল্যান্ডের সাথে, যেখানে বাংলাদেশ 305 রান করেছে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে 8 জন ব্যাটসম্যান নিয়ে আমরা খেলেছি, সেখানে অটোমেটিক্যালি কিন্তু বোঝাই যাচ্ছে যে বোলারের কিন্তু সংখ্যাটা কম ছিল এবং আমরা কিন্তু ওখানেই ফেল করেছি। সেটা কি বলবেন আপনি? অবশ্যই, আসলে আমাদের প্র্যাকটিস ম্যাচে আমরা ইন্ডিয়ার সাথে 84-এ আউট হওয়ার পরে আমাদের ম্যানেজমেন্টের হয়তো একটা ভয় ছিল যে আসলে আমাদের মূল ম্যাচে কি ধরনের পারফরমেন্স আসে। এই কারণেই হয়তো আমরা এক্সট্রা একটা ব্যাটসম্যান খেলিয়েছি, জেনুইন মিরাজকে হয়তো আমরা ইন্ডিয়ার সাথে প্র্যাকটিস ম্যাচে এত অসাধারণ বল করার পরেও আমরা হয়তো সাহস করতে পারি নাই তাকে খেলানোর। তো এই জায়গাটাতে অবশ্যই একটা মিসিং ছিল, এবং আমার কাছে মনে হয় যে আমাদের শেষের দিকে আমাদের অ্যাটলিস্ট 20-30 রান শর্ট হয়েছে, কারণ আমাদের যেভাবে স্টার্ট হয়েছিল। একটা জিনিস যেটা মনে হয়েছে মোহাম্মদ আশরাফুল, যে যখন ইমরুল কায়েস আসলে নেমেছে ওখানেই কিন্তু আমাদের রানের পরিমাণটা কিন্তু কমেছে। সেই সাথে আমি যদি আপনাকে আরেকটু বলি যে সাকিব আল হাসান যখন নেমেছিল উনি আপনার 10 বলে 8 রান করেছে, সেখানেও কিন্তু আমাদের 30 রানের ঘাটতি হয়েছে। না না না, ওই 10 বলে 8 রান ওই জায়গায় তো ঘাটতি না। আসলে ইমরুল কায়েসের খেলানোটা আমি মনে করি যে সঠিকই ছিল, কারণ তার ইংল্যান্ডের সাথে রেকর্ডও খুব চমৎকার ছিল, এবং লাস্ট প্র্যাকটিস ম্যাচের ইন্ডিয়ার আগের প্র্যাকটিস ম্যাচেও সে রান করেছে। তো ইমরুল কায়েস আনলাকি আউট হয়েছে, আমি বলবো ইমরুল কায়েস, সৌম্য সরকার, ওই দুইটা ব্যাটসম্যানই আনলাকি আউট হয়েছে। আমাদের সব কিছুই ঠিক ছিল আমি মনে করি, কিন্তু শেষের দিকে যদিও এখন এই 3 দিনের আপনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরাই কিন্তু এগিয়ে আছি, লাস্ট 10 ওভার 84 রান করেছে, কিন্তু ওই জায়গাতে আমরা 84-এর জায়গায় যদি 100-120 রান করতে পারতাম তাহলে হয়তো আরও চ্যালেঞ্জ করতে পারতাম, কারণ এই কারেন্ট ইংল্যান্ড টিম কিন্তু খুবই ডেঞ্জারাস একটা টিম, কারণ তারা রিসেন্টলি আপনার 300+ রান করছে এভরি গেমেই, ম্যাক্সিমাম ম্যাচেই। তো এই কারণে আমার মনে হয় যে আসলে আমাদের অ্যাটলিস্ট 20-30 রান শর্ট ছিল, এবং একটা বলার শর্ট ছিল, জেনুইন বলার শর্ট ছিল আমাদের। এবং আমার কাছে মনে হয় যে আসলে এক্সট্রাঅর্ডিনারি ফিল্ডিং এর প্রয়োজন হয়। আপনি যদি দেখেন লাস্ট ম্যাচটাতে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার খেলায় এক সময় কিন্তু মনে হচ্ছিল যে শ্রীলঙ্কা স্কোরটা করবে হয়তো বা, কিন্তু ব্রিলিয়ান্ট একটা ক্যাচ, একটা রান আউট ডিভিলিয়ার্সের ম্যাচ কিন্তু ঘুরিয়ে ফেলেছে। এই কারণে আমাদের যখন আমরা বোলিংয়ে আসলাম প্রথম উইকেটের পরে কখনোই মনে হয় না যে আসলে আমরা তাদেরকে থ্রেড করছি যে উইকেট নিতে পারবো, এরকম কখনোই মনে হয় নাই। উইকেটটা অসাধারণ ব্যাটিং উইকেট ছিল, এটা সত্যি কথা। আমাদের এখন পুরো টুর্নামেন্টই আসলে এই ধরনের হাই স্কোরিং ম্যাচ হবে। আমরা ব্যাটিং বা বোলিং যাই করে আমাদের 100% যদি না দিতে পারি তিনটা ডিপার্টমেন্টে, ম্যাচ জিতা ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য। আমি আপনার কাছ থেকে একটু শুনবো যে অস্ট্রেলিয়ার সাথে আপনার একটা সেঞ্চুরি আছে, সেটা সেই ওভালে, কিন্তু তার আগে আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আমি যেটা বলছিলাম সাকিব প্রসঙ্গে, আসলে সাকিব আইপিএলে আসলে বসা ছিল, সেই মেন্টালিটিটার জন্য কি আসলে প্রস্তুতি ম্যাচের কথাও আমি যদি বলি, সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের প্রথম ম্যাচ ইংল্যান্ডের সাথে, সেখানে সবকিছু মিলে সাকিবের পারফরমেন্সটা আমরা দেখছি না। আমি যদি বলি বোলিংয়ের সাইড এবং ব্যাটিংয়ের সাইড কোথাও আসলে সেই পারফরমেন্সটা নেই। এবং এর আগের শোতে মোহাম্মদ আশরাফুল আমাকে বলছিলেন যে একদম ডোন্ট ওয়ারিড হবার কিছু নাই, কিন্তু আমি এখন ওয়ারিড। আপনি কি বলবেন? ওয়েল, সাকিবকে তো আসলে নতুন করে কোনো কিছু প্রুভ করার নাই, তবে একটা ভালো প্লেয়ার সবসময় যে ভালো সময় যাবে তাও না, অনেক সময় ব্যাট প্যাচ যেতেই পারে। বাট সাকিবের যে ঘাটতিটা সেটা অবশ্যই একটু পূরণ করা আমাদের জন্য কঠিন, কারণ সাকিব দুইটাই, এবং আমরা যেটা জানি যে যেই সময়টাতে আমাদের আসলে দরকার হয় ঠিক সেই সময়টাতে সাকিব আল হাসান একটা বেস্ট পারফরমেন্স আমাদেরকে আসলে দেন। ঠিক আমি যদি বলি যে আমি আবারও বলবো যে আমরা 305 রান করেছি, কিন্তু আমরা যদি 330 রান করতে পারতাম বা 350-এর মধ্যে থাকতে পারতাম, তাহলে আমার মনে হয় যে ম্যাচটা আমাদের দিকেই আসলে আসতো। ওয়েল, যেটা বললেন যে 305 রান বা 20-30 রান শর্ট হওয়ার পরেও কিন্তু আমাদের সেটা কিন্তু ডিফেন্ড করার মতো বোলিং অ্যাটাক থাকতে হবে। যেটা অ্যাশ বললো যে আমাদের একটা একটা বোলার শর্ট ছিল, একটা জেনুইন বোলার। আমি এর আগেও বলেছি যে আপনার ব্যাটিং প্যারাডাইজ উইকেটে, স্পেশালি ইংল্যান্ডের মতো উইকেটে, ইভেন আমি না অনেক ধরেন যারা অ্যানালিস্ট আছে, এক্সপার্ট অ্যানালিস্ট, তারাও বলছে যে আপনার স্পেশালিস্ট বোলার লাগবে, উইকেট টেকিং বোলার লাগবে মিডল ওভারগুলোতে। আপনি যদি কন্টেন্ট করতে চান এই উইকেটে কিন্তু কন্টেন্ট করা ভেরি টাফ।
আপনাকে শুধুমাত্র রান কমাতে পারবেন তখনই যদি ব্যাটসম্যানদেরকে আউট করার চেষ্টা করেন। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি সেই জন্য কিন্তু আমাদের বোলিং ভেরিয়েশনটা কম ছিল, যেটা বললো যে মিরাজ এত ভালো ফর্মে ইংল্যান্ডের সাথে, স্পেশালি ইংল্যান্ডের সাথে কিন্তু মিরাজ আমাদের দেশের মাটিতে জয় এনে দিয়েছে। তো তারপরেও তাকে নিয়ে চিন্তা ভাবনা করা কেন হলো না, সেটা ম্যানেজমেন্টের ডিসিশন ছিল হয়তো, যেটা বললো যে আমাদের ইন্ডিয়ার ম্যাচটা কারণে আমরা একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলানোর চেষ্টা করেছি। সো যেটা বললাম যে আমাদের বোলিং অ্যাটাকটা যদি একটু ভেরিয়েশন থাকতো হয়তো বা রেজাল্ট, বলবো না যে জিততে পারতাম শিওর, বাট হয়তো ইংল্যান্ডকে আমরা আর একটু টাফ টাইম দিতে পারতাম। আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি অস্ট্রেলিয়ার সাথে খেলেছেন, আপনার একটা 100ও আছে, সেই ওভালেই আছে, আসলে ওভালেই আবারও খেলা আর কি, কেমন মনে হচ্ছে আসলে যে অস্ট্রেলিয়ার সেই আপনার সেই টিমমেটরা কি এখন আছেন এই রিসেন্ট দলে আসলে? না, অবশ্যই। আমি 2005-এ আমরা কার্ডিফে ছিল সেই সেঞ্চুরিটা, মাত্র মাশরাফি আছে ওই টিমের মধ্যে, ওই টিমে একজন প্লেয়ারই আছে আমাদের। আমি মনে করি অস্ট্রেলিয়া টিমে কি যারা খেলেছিলেন তারা আছেন? না না, অবশ্যই না, এখন সবাই একমাত্র বাংলাদেশি। কিন্তু আপনি যদি দেখেন এই 8টা টিমের মধ্যে যে 6-7 জন ক্রিকেটার আছে যে অলমোস্ট 11-12 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, আর অন্য কোনো টিমে কিন্তু আপনি এখন পাবেন না। হয়তো 2-1 জন আছে, যেমন ইয়ান মর্গ্যান, সে হয়তো 2007-এর ওয়ার্ল্ড কাপ খেলেছিল। কিন্তু অস্ট্রেলিয়ার টিমে কিন্তু সবাই কিন্তু নতুন, আর যদিও এক্সপিরিয়েন্স তারা কিন্তু নতুন, কিন্তু ওরা কিন্তু ওদের স্ট্রাকচার কিন্তু অন্যরকম, ওদের ডোমেস্টিক ক্রিকেট খেলে তারপরে চান্স পায়। তো অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা আমি মনে করি যে আমাদের একটু টাফ টাইম যাবে ব্যাটসম্যানদের জন্য, কারণ অস্ট্রেলিয়া যে 4টা পেস বোলার খেলাচ্ছে, যদিও তারা লাস্ট ম্যাচে কিন্তু ভালো করতে পারে নাই শুরুতে, শেষে কিন্তু লাস্ট 10 ওভার কিন্তু আবার চমৎকারভাবে কামব্যাক করেছে নিউজিল্যান্ডের সাথে। চমৎকারভাবে কামব্যাক করেছে, এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আসলে উইলিয়ামসন আউট হওয়ার পরে কিন্তু তাদের বোলারদের এক্সট্রা যে পেস ওইটা আমরা দেখতে পেয়েছি। তো আমাদের শুরুতেই খুব কেয়ারফুল খেলতে হবে। আমার মনে হয় যে আসলে আমরা যদি আর্লি উইকেট না দেই তখন হয়তো ম্যাচটা সহজ হবে। আর্লি উইকেট পড়ে গেলে কিন্তু আমাদের জন্য অনেক টাফ টাইম যাবে ব্যাটসম্যানদের জন্য। অবশ্যই আশা করব যে হয়তোবা ইংল্যান্ডের থেকে এই ম্যাচে আমাদের একটা হয়তোবা চেঞ্জ হবে, ডেফিনেটলি একটা জেনুইন বলার হয়তোবা আসবে, যেহেতু টপ অর্ডারে ওয়ার্নার ব্যাটিং করছে, হয়তোবা মিরাজকে আমরা চিন্তা করতে পারি ওইভাবে। আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সাথে প্র্যাকটিস ম্যাচ বাদ দিয়ে ওভারঅল কিন্তু আমরা আয়ারল্যান্ড এবং প্র্যাকটিস ম্যাচ পাকিস্তানের সাথে সবকিছুই ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি বলবো। তো আমাদের আরেকটু পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। আসলে আমরা ইংল্যান্ডের সাথে ম্যাচে আমরা জিতার জন্য যে টিমটার প্রয়োজন ছিল ওই টিমটা আমরা খেলায় নেই আমার কাছে মনে হয়েছে। তাহলে উনি যেটা বললেন আসলে যে টিমটাকে ওন করতে আসলে যেই টিম কম্বিনেশনটা থাকার কথা ছিল সেটি নেই, এখন তাহলে আসলে কেমন হতে পারে? সেই সাথে আপনারা দেখেছেন যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের খেলাও আপনারা অলরেডি আমরা কিন্তু দেখে ফেলেছি, সেখানে অস্ট্রেলিয়ার পারফরমেন্সটা আপনার কাছে কতটুকু মনে হচ্ছে? সেই জায়গাটা থেকে যদি বলি যে এখন হচ্ছে গিয়ে মানে বোলিং কম্বিনেশনটা কি হতে পারে আসলে? ওয়েল, অস্ট্রেলিয়ার সাইড যদি বলি, অস্ট্রেলিয়ার সাইড নো ডাউট যে বোলিংটা স্ট্রঙ্গার দেন ব্যাটিং সাইড, বিকজ আপনি দেখবেন যে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার যদি দেখেন, ওদের যদিও ডোমেস্টিক মিডল অর্ডার যদি খেয়াল করে, মিডল অর্ডার কিন্তু কম্পারেটিভলি লেস এক্সপিরিয়েন্স দেন আমাদের মিডল অর্ডার। হ্যাঁ, অস্ট্রেলিয়ার টপ অর্ডারটা ভেরি স্ট্রং, ওয়ার্নার আছে, নাম্বার 3-তে স্মিথ আছে, ফিঞ্চ আছে, এবং তারপরে ম্যাক্সওয়েলের পরে কিন্তু হেনরিক্স কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে অ্যাভারেজ খুব একটা ভালো না। তারপরে ক্রিস লিনকে যদি খেলায়, আমি জানি না ক্রিস লিন ইজ এ ডেঞ্জারাস প্লেয়ার, বাট জানি না ইন্টারন্যাশনাল ওয়ান ডেতে এখন তার রেকর্ড কতটুকু ভালো। তারপরে আপনার আছে ওয়েড আছে, ম্যাথিউ ওয়েড, কম্পারেটিভলি লেস এক্সপিরিয়েন্স দেন বাংলাদেশি প্লেয়ার্স। তো আমরা যদি বাংলাদেশি বোলাররা, যেটা বললাম যে আমাদের যদি ওদের টপ অর্ডারকে, যেটা নিউজিল্যান্ড করেছে, কিন্তু নিউজিল্যান্ড কিন্তু প্রথমে প্রেসারে ফেলে দিয়েছে, কারণ হচ্ছে তাদের টপ অর্ডারকে আর্লি উইকেট নেওয়ার ফলে কিন্তু অস্ট্রেলিয়া টিম একটু আন্ডার প্রেসারে ছিল। আমার মনে হয় এই ম্যাচটা যদি কমপ্লিট হতো হয়তো নিউজিল্যান্ডের জেতার সম্ভাবনা বেশি থাকতো। তবে যেটা বললাম যে আমাদের কম্বিনেশনের কথা যেটা বললেন যে বোলিং কম্বিনেশনটা আসলে কেমন হওয়া উচিত আগামীকালের ম্যাচের জন্য, লাস্ট ম্যাচ থেকে আমার মনে হয় খুব একটা চেঞ্জ হবে তা না, হয়তো যেটা বললো যে মিরাজকে হয়তো আজকে সুযোগ দিতে পারে। আর যেটা বললাম যে বোলিং, এখানে ব্যাটিং অর্ডার তো মোটামুটি সেট হয়ে আছে, জাস্ট একটা চেঞ্জ হলে হতে পারে যে হয়তো একটা ব্যাটসম্যান কমে একটা বোলার বেশি খেলবে। আমার কাছে মনে হচ্ছে হয়তো ইমরুল কায়েস অথবা মাহমুদুল্লাহ রিয়াদ থেকে আসলে কেউ একজন আসলে ড্রপ যাবেন। আপনার কাছে আসলে কি মনে হয়? সেখানে হয়তো মিরাজকে ইন করাতে পারে, আবার অন্যরকমও এমনটা হতে পারে মিরাজ আসেনি, সেখানে হয়তো আমরা তাসকিনকেও দেখতে পারি। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে আসলে স্পিনারই খেলানো ভালো হবে, কারণ আমরা যদি অস্ট্রেলিয়াকে
আর কি অ্যাটাক করতে আমাদের স্পিন দিয়ে অ্যাটাক করতে হবে, কারণ আমাদের যে পেস, এই পেসে আসলে তাদেরকে বিট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ উইকেটে যদি হেল্প না থাকে অতটা, তখন হয়তোবা পেস বোলিং খেলাটা সহজ। নতুন বলের পরে কিন্তু পেস বোলিং খেলাটা সহজ। যদি পেস থাকে আপনার 140 প্লাস থাকে, তখন হয়তোবা খেলাটা ডিফিকাল্ট হয়। কিন্তু আমাদের কিন্তু অত 140 প্লাসের বলার দুই একজন, তো এই কারণে আমার কাছে মনে হয় যে স্পিন থাকাই ভালো হবে। এবং যেহেতু অস্ট্রেলিয়া স্পিনের কথা বলছেন, এখানে আমাদের তো একমাত্র স্পিনার আসলে সাকিব আল হাসানই ছিল আসলে গত ম্যাচে, যেটা বলছি আর কি। সেখানে সাকিব আল হাসান আপনার 8 ওভার বোলিং করে সম্ভবত 62 রান সাকিব কিন্তু স্টার্টে ভালো বল করেছে। আপনি যদি দেখেন যে নতুন বলে কিন্তু সে ভালো বল করেছে। শেষের দিকে হয়তোবা মর্গানের কাছে এসে হয়তোবা 2-1 4 এবং 6 খাওয়ার পরে রানটা বেড়েছে। তো যেই ধরনের উইকেট থাকে আসলে, এই ধরনের উইকেটে মেহরাব যেটা বলছে যে উইকেট যদি না নিতে পারেন তখন কন্টেন করাটা ডিফিকাল্ট হয়ে যায়। যখন আপনি উইকেট নিতে পারেন তখনই রানের চাকাটা কমানো যায়। কিন্তু কারণ এত সুন্দর উইকেট থাকে আপনার, এখন যে উইকেটে খেলা হচ্ছে চমৎকার ব্যাটিং উইকেট, এবং আপনার আউটফিল্ড চমৎকার, এবং 10 ওভার পরে যে পাওয়ার প্লেটা হয় সেখানে কিন্তু আসলে স্পিনারদের যে কোনো বলারের জন্য আসলে ডিফিকাল্ট বল করাটা, কারণ সবসময় আপনার একটা পয়েন্ট কিন্তু একটা জায়গা কিন্তু খালি থাকে যে স্কোর করার জন্য। তো এই কারণে আপনার আমার মনে হয় যে আর কি বোলিং আমরা যেটাই করি একটা হয়তো বা চেঞ্জ হবে। ইমরুল কায়েস খেলাটা উচিত আমার এই কারণে মনে হয়, কারণ অস্ট্রেলিয়ার যে পেস অ্যাটাক, এখানে আমাদের জেনুইন ওপেনার নাম্বার 3-তে খেলানোটাই আমি মনে করি বেটার হবে আমাদের টিমের জন্য। কারণ সাব্বিরকে আমরা দেখেছি আয়ারল্যান্ড সিরিজে, আমার কাছে অতটা কনফিডেন্স মনে হয় না যে আসলে ওই কন্ডিশনের জন্য। আমি শুনবো আপনার কথা, আমি ছোট্ট একটা ব্রেক নিতে হচ্ছে আমাকে। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথে থাকেন, ফিরছি খুব শীঘ্রই। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি উই লাভ স্পোর্টসে। আপনারা যেমনটি জানেন যে আজকে বাংলাদেশ সময় 3:30 ইন্ডিয়া এবং পাকিস্তানের খেলা শুরু হচ্ছে, এবং সেই সাথে আগামীকাল অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ 6:30 শুরু হচ্ছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এবং আপনারা চাইলে আমাদের সাথে ফোনে অংশগ্রহণ করতে পারেন। আমাদের আজকের অতিথি মোহাম্মদ আশরাফুল এবং মেহরাব হোসেন জুনিয়র। আমি মোহাম্মদ আশরাফুল, আপনার কাছেই শুনতে চাই যে আমরা একটু অফেয়ারে কথা বলছিলাম আসলে যে অস্ট্রেলিয়ানরা আসলে বাউন্সারটা খুব বেশি থাকবে, সেই জায়গাটা থেকে আসলে কতটা কঠিন হবে কালকের ম্যাচটা? কালকে এই কারণেই বলছি যে আসলে অস্ট্রেলিয়া যে 4টা পেস বোলার, তারা কিন্তু প্রথম ম্যাচে ফার্স্ট স্পেলটাতে ভালো করতে পারে না নিউজিল্যান্ডের সাথে। কিন্তু লাস্ট 10 ওভারে কিন্তু তারা উইলিয়ামসনের আউট হওয়ার পরে কিন্তু দেখলাম যে খুব অ্যাগ্রেসিভ বল করেছে, অনেক পেসও ছিল, বাউন্সার। তো আমাদের জন্য একটু টাফ টাইমই আসবে আমার মনে হচ্ছে। যদি আমরা আর্লি উইকেট না দিই তাহলে হয়তো আমরা সার্ভাইভ করতে পারবো, কিন্তু আর্লি যদি উইকেট পড়ে যায় তখন আমাদের জন্য আসলে সার্ভাইভ করাটা টাফ হয়ে যাবে। কারণ তাদের 3টা বলার আছে যে অলমোস্ট 145-এর উপরে করে, মিচেল স্টার্ক, তারপর আপনার কামিংস, হেজুলেট, ও খুব চমৎকার লাইন লেন্থে বল করে। তো আমি আশা করব যে আসলে যারা সেট হয়, যেইটা আমরা ইংল্যান্ডের সাথে হয়েছে যে তামিম সেট হয়ে কিন্তু বড় খেলেছে, এই জিনিসটাই করতে হবে আমাদের অস্ট্রেলিয়ার সাথে। যদি সেট ব্যাটসম্যান আউট হয়, আপনি যদি দেখেন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার খেলায় উইলিয়ামসন আউট হওয়ার পরে কিন্তু তারা কিন্তু বড় রান করতে পারে না। একসময় মনে হচ্ছিল যে 330 ইজিলি করবে, কিন্তু এই এখন পর্যন্ত এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই জিনিসটা দেখা যাচ্ছে যে লাস্ট 10 ওভারে কিন্তু বাংলাদেশই বেশি রান করেছে, 84 রান। কিন্তু ওইখানেও কিন্তু মনে হচ্ছিল যে আমরা 120 রান 110 রান করার মতন আর কি সিচুয়েশন ছিল, কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। কারণ আপনার সেট ব্যাটসম্যান ব্যাক টু ব্যাক আউট হয়ে গেছে, তামিম এবং মুশফিক দুইটাই আউট হয়ে গেল, এরপরে কিন্তু তখন কিন্তু আমাদের রানটা কমে গিয়েছে। তো আমাদের নেক্সট ম্যাচে এটাই চিন্তা করতে হবে যে সেট হলে যেন একদম 50 ওভার পর্যন্ত খেলে একটা ব্যাটসম্যান, তখনই কিন্তু রানটা
যেটা আশা করব সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। আমি যদি আপনার কাছে একটু শুনতে চাই যে আমরা আসলে তামিমের ওপর মোটামুটি বলবো না যে ভরসা করে আছি যে তিনি ম্যাচটা শুরু করবেন এবং তার কাছেই আসলে শেষ চাই, কিন্তু মাঝামাঝি সময়ে যে ক্রিকেট ইজ হ্যাপেনিং, আসলে যে কোনো সময় যা কিছু হতে পারে, আপনি এই মুহূর্তে কার উপর আসলে ভরসা করছেন যে টিমটাকে আসলে বের করে নিয়ে যাবে? এবং আমি যদি বলার অর্থটা হচ্ছে এই যে মিডল অর্ডার ব্যাটসম্যানরা আসলে বরাবরই যেই কথাটা আমরা বলি যে মিডল অর্ডাররা আসলে টানতে পারে না, সেটা আসলে কালকে হবে কিনা? ওয়েল, হবে কিনা সেটা বলা মুশকিল, তবে যেই ফর্মে এখন আছে বাংলাদেশি ব্যাটসম্যানরা, স্পেশালি মুশফিক, আপনি জানেন মুশফিক সবসময় অ্যাঙ্কার রোলটা প্লে করে Exactly. এবং হয়তো হোপফুলি কালকেও সে করবে। যেটা আপনি দেখেছেন এখন পর্যন্ত প্রতিটা ম্যাচে কিন্তু নাম্বার 3 ইজ ভেরি ক্রুশাল। প্রতিটা টিমেরই কিন্তু নাম্বার 3 ব্যাটসম্যানরাই কিন্তু অ্যাঙ্কার রোলটা প্লে করছে। ওপেনারে একটা সুন্দর স্টার্ট দেওয়ার পরে নাম্বার 3 কিন্তু 40 ওভারের পর পর্যন্ত খেলছে। মুশফিকও সেটা করেছে এবং কালকে হয়তো সেটা আশা করি সেম কাজটা করবে। বাট আমাদের লোয়ার অর্ডার কিন্তু যথেষ্ট ব্যাকআপ আছে। এখন পর্যন্ত রিয়াদ কিন্তু পরিপূর্ণভাবে সুযোগ পায়নি, মোসাদ্দেক সৈকত সেভাবে এক্সপোজড হয়নি। সো আমাদের ব্যাকআপ প্রচুর আছে, তবে যেটা বলবো যে আবারও আমার তামিমের উপরেই ডিপেন্ড করতে হবে, বিকজ তামিম এখন ইনফর্ম প্লেয়ার এবং ও যদি আমাদের অসংখ্য ম্যাচে আমরা দেখেছি ও যেই ম্যাচে স্টার্ট ভালো দিয়েছে, আমরা কিন্তু আমাদের ম্যাচ জেতার সুযোগটা বেশি হয়ে গেছে। তো আশা করবো যে কালকেও সেম ফরম্যাটে বাংলাদেশ খেলবে। আমার কাছে আসলে সেটাই মনে হয়। আসলে আমি একটু লাস্ট আপনার কাছে যে শুনতে চাই, আমি আপনাকে দিয়ে শেষ করতে চাই যে আসলে যে আর কি আসলে বলতে পারেন যে কোন চেঞ্জটা আমরা আসলে যেটা ইংল্যান্ডের সাথে করেছি, আসলে যে খেলাটা হয়েছে ওখান থেকে কোন জিনিসটা ফেলে দিয়ে আমরা আসলে কালকে সেটাকে শুরু করতে পারি? না, ইংল্যান্ডে অনেক পজিটিভ দিক ছিল যে আমরা কিভাবে প্রথমে 10 ওভার কিন্তু আমাদের উইকেট দেই নেই, কিন্তু রান কিন্তু অত ছিল না, 36 ছিল। তারপরে যে আমরা কামব্যাক করেছি চমৎকারভাবে, তামিম এবং ইমরুল কায়েস একটা ছোট পার্টনারশিপ ছিল, তারপরে আপনার মুশফিকের সাথে মুশফিক অসাধারণ ব্যাটিং করেছে। আমি আশা করব যে এইটাই কন্টিনিউ করবে এবং যারা সেট হবে তারা যেন অ্যাটলিস্ট 50 ওভার পর্যন্ত যেন খেলার চিন্তা করে, তাহলেই রানটা বেশি হবে। এবং আমাদের স্পিনাররা আমরা আসলে দেখতে চাই। আমি আশা করব যে আসলে জাস্ট ভালো ফিল্ডিং দিয়ে কিন্তু ম্যাচ আসলে ঘোরানো যায়। কালকের ম্যাচটা যদি দেখেন, ডিভিলিয়ার্স অসাধারণ একটা ক্যাচ, একটা রান আউটে কিন্তু সাউথ আফ্রিকাকে ম্যাচটা নিয়ে এসেছে। তো আমাদের সবার মধ্যে ওই জিনিসটা থাকতে হবে। ইংল্যান্ডের সাথে যখন আমরা বোলিংয়ে নেমেছি তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে টিমের মধ্যে ওই স্পিডটা আমি দেখতে পাই না টিভিতে, যে আসলে ম্যাচটা আমরা জিতা সম্ভব, এই রানেও জিতা সম্ভব। প্রথম উইকেট পড়ার পরে কিন্তু আমরা আসলে সবাই ডিফেন্সিভ হয়ে গিয়েছি। তো এই জিনিসটাই থাকতে হবে যে এক হয়ে খেলতে হবে। যদিও এক হয়েই খেলছি আমরা কিন্তু ভালো ক্রিকেট খেলছি। আমরা নিউজিল্যান্ডের সাথে উইন করেছি, তারপরে আমি মনে করি যে অস্ট্রেলিয়ার সাথে জিতা সম্ভব যদি আমরা আমাদের বেস্টটা দিতে পারি। 100 ওভার যদি আমরা বেস্ট ক্রিকেট খেলি আমাদের সবাই, তাহলে জিতা সম্ভব। এবং আমার কাছে মনে হয় যে সবাই যদি আসলে আত্মবিশ্বাসের যে জায়গাটা সেটা যেন আসলে খুব বেশি ভালোভাবে থাকে। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের, আপনারা যেমনটি জানেন যে আগামীকাল অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের সেকেন্ড ম্যাচ, বাংলাদেশ সময় 6:30 শুরু হবে সেই ম্যাচ। ইংল্যান্ডের সাথে যা কিছু হয়েছে সেইটা আমরা আসলে ভুলে যেতে চাই। আমরা চাই যে অস্ট্রেলিয়ার সাথে আসলে ভালো কিছু একটা ম্যাচ দেখতে, ফাটাফাটি একটা লড়াই দেখতে। এবং আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে।